Cockroach Janata Party. It's a pre-planned attack. দেশকে অশান্ত করার চেষ্টা চলছে। বিদেশি ফান্ডিং আসতে শুরু হয়েছে। আমরা আমাদের দেশকে নেপাল বাংলাদেশ হতে দেব না। আজ আমরা জানবো এই ককরোচ জনতা পার্টি উদয় কিভাবে, আর এই ককরোচ জনতা পার্টি যে প্রোটেস্টটা আজকে দিল্লিতে করেছে বা দিল্লিতে যে লণ্ডভণ্ড অবস্থা দেখেছি আমরা, তার নেপথ্যে কি কারা আছে, এর পিছনে সমস্ত কিছু এই ভিডিওতে পরিষ্কারভাবে জানবো। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নমস্কার, আমি সমিত, প্রাইম বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 15 মে 2026 আমাদের সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সূর্যকান্তজি একটা মন্তব্য করেন। ককরোচ কাদের নিয়ে মন্তব্য করেন? যারা ভুয়ো সার্টিফিকেট নিয়ে আনএমপ্লয়েড অবস্থায় পড়ে আছে, তারা সমস্ত জায়গায় সরকারকে দায়ী করছে, সিস্টেমকে দায়ী করছে, এই নিয়ে একটা মন্তব্য করেন সিজিআই। সূর্যকান্তজি এই মন্তব্য করার ঠিক পরের দিন 16 মে 2026 অভিজিৎ দেবকে, একজন 30 বছরের একটা ছেলে, আমেরিকা থেকে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করে ককরোচ জনতা পার্টি। যেহেতু ককরোচ বলা হয়েছে, তিনি সেই ওয়ার্ডটা তুলে নিয়ে গিয়ে সেখান থেকে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি কি? এক্স হ্যান্ডেলে পোস্ট করার পরে অভিজিৎ দীপকে এই ব্যাপারটাকে কিভাবে নিয়েছে, তিনি দেখাতে চাইছেন যে এই ককরোচ বলা হয়েছে কাদের? যারা শিক্ষিত, কাজ পায়নি, চাকরি পাচ্ছে না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বা তারা সিস্টেমের মার খাচ্ছে, ঠিক এই রকম পয়েন্ট অফ ভিউস রেখে অভিজিৎ দীপকে যে পোস্টটা করে 16 মে, পোস্ট করার ঠিক পরের দিন মিলিয়ন্স অফ লোক, মিলিয়ন্স অফ পিপলস তার সঙ্গে তারা এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে জুড়ে যায়। তারা এই সোশ্যাল মিডিয়ার সঙ্গে জুড়ে যাওয়ার পরে রাতারাতি হিরো হয়ে যান, মিলিয়ন্স অফ ফলোয়ার্স। কে ছিল অভিজিৎ দীপকে? আম আদমি পার্টির আইটি সেলের একজন কর্মী, আম আদমি পার্টির আইটি সেলের কর্মী, অরবিন্দ কেজরিওয়ালের কর্মী। এটুকু তো বুঝে নিলাম, ঠিক আছে। তার সঙ্গে যারা যোগ দিয়েছেন তারাও আম আদমি পার্টির কর্মী ছিলেন আগে, সমস্ত কিছুটাই বুঝে নিলাম। এইবার তিনি সেই আমেরিকা থেকেই এক্স হ্যান্ডেলে আর একটা পোস্ট করেন যে আমি 3 তারিখে ভারতবর্ষে আসছি, 6 তারিখ থেকে যন্তর মন্তরে প্রোটেস্ট শুরু হবে, প্রোটেস্ট করবেন যন্তর মন্তরে। এই কথা তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করার পর এবার আসি সোনাম ওয়াংচুক। এই সোনাম ওয়াংচুককে যে আমরা ভিকটিম ভাবছি, বা সোনাম ওয়াংচুক খুব প্রতিভাবান একজন লোক, খুব কষ্ট করে একটা জায়গা থেকে, লাদাখ থেকে এসছেন, জীবনে অনেক কিছু দেখেছেন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভর্তি, যা ইচ্ছা তাই দেখছি, যা ইচ্ছা তাই শুনছি, সমস্ত কিছুতে চোখ রাখছি আমরা। বাট এটা জানতে হবে সোনাম ওয়াংচুক কে ছিলেন। সোনাম ওয়াংচুক, তার বাবা কংগ্রেসের অনেক বড় নেতা ছিলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে উঠা বসা ছিলেন তিনি। সোনাম ওয়াংচুক সাধারণ ঘরের নয়, তাকে সোশ্যাল মিডিয়াতে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ইতিমধ্যে দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম অনেকভাবে প্রেজেন্ট করা হচ্ছে। কি 3 ইডিয়টসের ফুনসুক ওয়াংচুক বা র্যাঞ্চো, যে নামে আপনারা চেনেন, তার রোল প্লে বা তার ক্যারেক্টারের উপর রোল প্লে হয়েছে। এটা সম্পূর্ণ ভুয়ো, সম্পূর্ণ মিথ্যে। 3 ইডিয়টসের যে ক্যারেক্টার ফুনসুক ওয়াংচুক, তার সঙ্গে সোনাম ওয়াংচুকের কোনো মিল নেই। এটা আপনারা যে কোনো জায়গার সোর্স থেকে খুঁজে নেবেন, আপনারা সমস্ত জায়গায় পেয়ে যাবেন। যোগ নেন, কারণ তিনি খুব সাধারণ ঘরের ব্যক্তি সেরকম নয়। এই বলা হচ্ছে না যে লাদাখ থেকে একজন সাধারণ ঘরের ব্যক্তি এই পর্যন্ত এসে সরকারকে হিলিয়ে দিচ্ছে নাকি। কি করছেন? সোনাম ওয়াংচুকের বাবা একজন বড় কংগ্রেসের নেতা ছিলেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে উঠা বসা ছিলেন, যার সে একজন সাধারণ ঘরের ব্যক্তি? নিশ্চয়ই নয়। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, সোনাম ওয়াংচুককে আপনারা কতটা জানেন বা তার সম্পর্কে আপনাদের ধারণাটা কি, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবার আসি যে এই প্রোটেস্ট হতে 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 কোথায় গিয়ে দাঁড়ায়, ভালো করে চোখ রাখবেন। এই প্রোটেস্টের সঙ্গে আর এর পরবর্তীতে কারা যোগ দেন? পলিটিক্যাল ফিগাররা, অরবিন্দ কেজরিওয়াল, সঞ্জয় সিং, অখিলেশ যাদব, রাহুল গান্ধী, প্রকাশ রাজ, অরুন্ধতী রয়, শাবানা ইয়াসমিন,
একের পর এক দেশবিরোধী যারা দেশবিরোধী কথা বলে এসছেন দিনের পর দিন, তারা এই প্রোটেস্টে যোগ দিয়েছেন। আমার এখানে একটা কথা আছে যে স্টুডেন্ট প্রোটেস্ট করছে কেন? নিট পরীক্ষার এক্সামের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, বেকারদের দিন দিন অবস্থা খারাপ করে যাচ্ছে, এই সরকার কিছুই করছে না, এই সরকার তাদের দমনপূরণ নীতি চালাচ্ছে, এই সরকার এ করছে, ওই সরকার ও করছে। ঠিক আছে, ছাত্র আন্দোলন বুঝে নিলাম, ছাত্র আন্দোলনের সঙ্গে আমরাও আছি। ছাত্রদের অসুবিধা হচ্ছে, ছাত্ররা চাইছে কিছু কিছু দাবি, তাদের অবশ্যই সাথে আছি, হাতে হাত মিলিয়ে সাথে আছি। তার মানে এই নয় যে এই এতগুলো ছাত্র আন্দোলনের মধ্যে বা এই ককরোচদের মধ্যে এই যে ধেড়ে ইঁদুরগুলো, কাদের বলছি ধেড়ে ইঁদুর? অখিলেশ যাদব, প্রকাশ রাজ, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অরুন্ধতী রয়, এই সমস্ত ধেড়ে ইঁদুরগুলো এরা কি করছেন এখানে? স্টুডেন্ট? এরাও কি ককরোচ? কংগ্রেসের নিজস্ব সত্তা দিন দিন হারাচ্ছে, অখিলেশ যাদবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মমতা ব্যানার্জির অবস্থা জামানত জব্দ শেষ, ওদিকে উদ্ধব ঠাকরে একটা বিএমসিতে যে সিট জিততে পারছে না, অরুন্ধতী রয়ের কোনো লেখা চলছে না, শাবানা ইয়াসমিনকে লোক ভুলতে শুরু করেছে। এই সমস্ত লোকগুলো এই প্রোটেস্টকে সামনে রেখে নিজেদের রুটি সেঁকে নিচ্ছে, নিজেদেরকে লাইমলাইটে আনছে, নিজেদের পার্টিকে আরও দৃঢ়ভাবে এস্টাবলিশ করতে চাইছে। এটা চলবে না, এইভাবে হতে পারে না। এই সমস্ত অপশক্তি চাইছে ভারতবর্ষকে ভাগ করতে। ভাবছে নেপাল বাংলাদেশে যে গণ আন্দোলন হয়েছিল, সেই গণ আন্দোলনের মতোই ভারতবর্ষে এরকম আন্দোলন হবে, বিজেপি সরকার চলে যাবে, সরকার পড়ে যাবে, এই স্বপ্নই থেকে যাবে। এটা ভারতবর্ষ, এটা নেপাল নয়, এটা বাংলাদেশ নয়। বাংলাদেশে আমরা দেখেছি ছাত্রদের গণ আন্দোলনটা কি ভয়াবহ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এরপরে জামাত, প্রথম ছাত্ররা গণ আন্দোলন শুরু করে, তারপরে জামাত সেই আন্দোলনটাকে আগে ফরওয়ার্ড করে। তারপর দেখেছি কত খুন খারাপ, কত রক্ত, বাংলাদেশের কি পরিস্থিতি, কি অবস্থা। নেপালের ক্ষেত্রে আসি, নেপালের রাতারাত সরকার পরিবর্তন হয়ে যায়, নেপালের মন্ত্রীদের মারা হয়, রাস্তায় ফেলে মহিলাদের মারা হয়, মন্ত্রিত্বে যারা ছিলেন, সমস্ত কিছুই আমরা ইতিমধ্যে দেখেছি। এই সমস্ত বিরোধী শক্তি, অপশক্তি, দেশ বিরোধী শক্তি বারবার ঠিক এই জায়গায় চাইছে যে মোদী সরকারকে হাঁটাতে হবে, মোদী সরকার হাঁটাতে হবে। হাতের মোয়া এটা, মোদী সরকারকে হাঁটাতে হবে। একটা গণতান্ত্রিকভাবে একটা সরকার এসছে, আর কীভাবে হাঁটাবেন? এই সমস্ত প্রোটেস্ট করে, বিদেশি ফান্ডিং নিয়ে, এদেরকে মদত দিয়ে কি হবে? কিছুই হবে না। এটা ভারতবর্ষ, বুঝতে হবে, 150 কোটির দেশ, এত সহজে ভাঙা যায় না, গণতন্ত্রকে এত সহজে ভাঙা যাবে না, যতই চেষ্টা করেন। রাহুল গান্ধী রাস্তায় গিয়ে শুয়ে পড়ছে, পুলিশ চ্যাংদোলা করে নিয়ে ঘরে পৌঁছে দিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধী গলা ফাটিয়ে মরছেন, প্রকাশ রাজ ইঁদুরের মতন বসে আছে ককরোচ পার্টিতে, সমস্ত কিছুই দেখছি, সব দিকেই চোখ থাকছে। প্রকাশ রাজ, রাহুল গান্ধী দেশ বিরোধী কথা অনেকবার বলেছেন, বারংবার বলেছেন। রাহুল গান্ধীকে দেখেছি বাইরের বিদেশে গিয়ে ভারতবর্ষকে বদনাম করতে। আরে দেশের গণতান্ত্রিক অবস্থায় তুমি যখন আছো, নিজে বিরোধী দলনেতা, তাহলে আপনাকে বুঝতে হবে যে একটা দেশ আপনার পরিবারের উপর চলবে না, আপনার পরিবার চালাতে পারবে না, আপনার পরিবারের দিন শেষ। বিজেপি গভর্নমেন্ট চালাচ্ছে, বিজেপি যেভাবে চালাচ্ছে, যে অবস্থায় আছে আমরা সুরক্ষিত আছি। ইতিমধ্যে ইরাকের অবস্থা দেখেছি, চারিদিকে বম পড়ছে, গুলি পড়ছে, ধামাকা হচ্ছে, লোক মরছে। আমি মোদী সরকারের দাবিদারি করছি না, কিন্তু এর আগে কংগ্রেস সরকারকে দেখেছি, এরপরে বিজেপি সরকারকেও দেখলাম। কংগ্রেস সরকারের আমলে যা যা হয়েছে, যেভাবে দেশ ভাগ হয়েছে, আজকে পিওকে তৈরি হয়ে গেছে, বাংলাদেশ তৈরি হয়ে গেছে, বাংলাদেশ সঙ্গে আমাদের এখন চিকেন নেক বাংলাদেশ নিয়ে নেবে, 7 স্টার্স নিয়ে নেবে বাংলাদেশ, সেসব স্বপ্ন, সেটা নিয়ে কথা নাই বললাম আজকে। কিন্তু এই ককরোচ জনতা পার্টির, আপনাকে বুঝতে হবে, এই প্রোটেস্ট, এই যে 20 তারিখে পার্লামেন্ট অ্যাটাক হলো, এটাকে আমি অ্যাটাক বলছি কারণ আপনাকে জানতে হবে জিনিসটা। অ্যাটাক বলার কারণ কি? এদের এত ফান্ডিং আসছে কোথা থেকে? এত বড় বড় নেতা সামনে এসে যে ভাষণ দিচ্ছে, বড় বড় নেতা এই প্রোটেস্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কি লোভে? আছে কি এর মধ্যে? এই জায়গায় অপশক্তি কাজ করছে, এই জায়গায় বিদেশি শক্তি কাজ করছে। তারা চাইছে ভারতবর্ষকে বারবার ভাঙতে, ভারতবর্ষকে বারবার আঘাত আনতে। আমরা আঘাত আনতে দেব না। ভারতবর্ষ অত সহজে ভেঙে যায় না, এত বড় গণতান্ত্রিক দেশ, এত বড় দেশ এত সহজে ভাঙা যায় না। আপনাদের কাছে প্রশ্ন থাকবে, এই ককরোচ জনতা পার্টির যে প্রোটেস্ট,
হাইজ্যাক করে দেশবিরোধী শক্তিগুলো তাদের রুটি সেঁকে নিচ্ছে বা তাদের পার্টিকে আরও মজবুত করতে চাইছে, এটাকে আপনারা কীভাবে নিচ্ছেন? আদৌ এটা কি সত্যি লড়াই? যদি সিস্টেমের ক্ষেত্রে লড়াই বলি আমি, যে সিস্টেমের বিরুদ্ধে লড়াই, যে অপশাসন চলছে তার বিরুদ্ধে লড়াই, মানলাম তার অপশাসন চলছে, সরকার চলছে, অনেক রকম শাসন অপশাসন সব রকম চলবে, সমস্ত কিছুই হবে, মানলাম সরকার অপশাসন চালাচ্ছে, বা আমরা দেখছি যে এই সরকারের জন্য আমাদের কি কি অসুবিধা হচ্ছে, সমস্ত নিট পরীক্ষার এক্সাম সে এক্সাম সমস্ত প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, কেউ বলছে না, সমস্যা হচ্ছে, কিন্তু আবার সেটা রেকটিফাই হচ্ছে। এবার আসে রেকটিফাইয়ের কথা আমি ছেড়েই দিলাম, পরবর্তীতে আবার নিট পরীক্ষা হয় সফলভাবে, অনেক গরিব ছাত্রদের আমি দেখেছি এই জায়গায় উত্তীর্ণ হতে, ভালো রেজাল্ট করে সেই জায়গায় যেতে, তারা মেহনত করেছে, তারা কষ্ট করে সেই জায়গায় গেছে, পড়াশোনা করে সেই জায়গায় গেছে। ওই চেটে, কোনো পার্টির চেটে বা কোনো রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে থেকে দেশকে ভাগ করতে তারা চায়নি, তারা তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাস্তায় বসে প্রোটেস্ট করলাম, যন্তর মন্তরে প্রোটেস্ট করলাম, এত এদের বুকের পাটা দেখুন, দিল্লি সংসদ ভবন ঘেরাও হয়েছে, এটা একটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল, এটা বিদেশি শক্তির মধ্যে দিচ্ছে এর পিছনে, আপনাকে বুঝতে হবে। পাকিস্তান চায়নার মতন দেশ এর পিছনে নেপথ্যে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তারা চাইছে আমাদের দেশকে ভাঙতে, তারা চাইছে আমাদের দেশকে অশান্ত করতে। আমেরিকা, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, যে যে আন্দোলনগুলো দেখেছি সমস্ত কিছুর পিছনে আমেরিকারও হাত আছে। 150 কোটির দেশ, আমরা এত সহজে পিছু হাঁটতে রাজি নই। ওই ককরোচ জনতা পার্টি কিছু ককরোচ এসে তাদের সঙ্গে ধেড়ে দূর এসে ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমকে ভেঙে ফেলবে, গণতান্ত্রিক সিস্টেমকে চ্যালেঞ্জ করবে, বা একটা সরকারকে এইভাবে উপড়ে ফেলে দেবে, ভাবছে বাংলাদেশ হয়ে গেছে, নেপালে হয়ে গেছে, ভারতবর্ষ হয়ে যাবে, মামাবাড়ির আবদার। এতটাই সোজা, এতটা সোজা নয়। এখানে কথাটা এত সোজাভাবে নিলে চলবে না। ককরোচ জনতা পার্টি প্রোটেস্ট করছে শিক্ষার ক্ষেত্রে, তাদের মাং কী ছিল, তাদের মাংটা কী ছিল, তাদের এই চাওয়াটা কী ছিল? তারা চাইছে সফলভাবে পরীক্ষা হোক, কোনো এক্সাম পেপার লিক হবে না, শিক্ষা ব্যবস্থা ভালো হোক, কর্মসূত্র হোক। আজকে তারা বলছে মোদিজির ইস্তফা চাই। আরে কর্মসূত্র হোক, শিক্ষা ব্যবস্থা ভালো হোক, মোদিজির ইস্তফা চাই, এখন অমিত শাহর ইস্তফা চাই, অমুক নেতার ইস্তফা চাই, তমুক মন্ত্রীর ইস্তফা চাই। মানে কি ওই বলে না একটা হিন্দিতে করা মনমে লাড্ডু ফোটা, ভাবছে কিছু ককরোচ আর ধেড়ে ইঁদুর একসঙ্গে মিলে এই সমস্ত কিছু সাকসেস করে ফেলবো। এই অপশক্তির সঙ্গে থেকে বাইরে থেকে ফান্ডিং আসছে, টাকা আসছে, সেগুলো ব্যবহার করতে হবে, তাদেরকে রেজাল্ট দেখাতে হবে। তাদের গডফাদাররা যে বাইরে বসে আছে তাদেরকে রেজাল্ট দেখাতে হবে যে টাকাটা ইউটিলাইজ কী করলাম, সরকারকে কোথায় ভাঙছি, ভাঙতে সমর্থ হচ্ছি আমরা, আপনারা আমার সাথে থাকুন, সরকারকে ভাঙবো। চলবে না, চলছে না, এখানে চলবে না। এটা ভারতবর্ষ, এটা বাংলাদেশ নয়। এই জিনিসটা আমি বারবার বুঝিয়ে আসছি, এইভাবে হয় না। গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিকভাবে করুন, গণতান্ত্রিকভাবে সফল হবে ভারতবর্ষে, লোক সাথ দেবে, সঙ্গে আছি আপনাদের সঙ্গে সবাই আছে, কিন্তু সেটা গণতান্ত্রিকভাবে করুন, পরিষ্কার ভিশন নিয়ে করুন, কি চাইছেন পরিষ্কারভাবে বলুন। আজকে এটা কালকে সেটা। এর মধ্যে দেখলাম রাহুল গান্ধী, তিনি বলছেন আমি এই প্রোটেস্ট থেকে নিজেকে উইথড্র করে নিতে পারি যদি সরকার এটা নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে বাধ্য হয়। উইদিন 10 মিনিটস সরকার মেনেছে এটা পার্লামেন্টে আলোচনা করবে বা বিষয়বস্তু করবে। তা 10 মিনিটের পরে রাহুল গান্ধী আবার সেখান থেকে 360 ডিগ্রিতে ঘুরে তিনি বলেছে না, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। মানে কি সকালে চাইছি, বিকেলে চাইছি, রাত্রে চাইছি, এটা কি ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার নাকি? মানে আপনি যেভাবে মেনু সাজাতে চাইছেন সেভাবেই সরকার চলবে, আপনার কথা মতন সরকার চলবে, আপনি যা বলবেন সেভাবে চলবে? আপনি বিরোধী দলনেতা, মানুষের জন্য কথা বলুন, মানুষ কি পাচ্ছে না সেটা নিয়ে কথা বলুন। কিসের আশায়? কংগ্রেসের অবস্থা খারাপ, চলবে না, এপারে চলছে না, পরিবর্তন তো চলছে না, মানুষ নিচ্ছে না, জোর করে থাকতে চাইছেন আপনারা। গেলেন, আপনাকে বাদ দিলাম, রাহুল গান্ধীর কথা আমি বাদই দিলাম। রাহুল গান্ধীকে আমি বেসিক্যালি কি মনে করে জানেন? বিজেপির সব থেকে বড় নেতা। কারণ যতদিন রাহুল গান্ধী কংগ্রেসের মেইন মুখ হয়ে আছে ততদিন বিজেপি ভারতবর্ষ থেকে যাবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে। কারণ এই মুখটা যতদিন আছে ততদিন সাথে কেউ নেই, সব সাথ ছেড়ে দেবে। ইতিমধ্যে দেখলাম আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি,
সাথে পাচ্ছে এখন কেউ নেই, নিজের দল ভেঙে কটুকরো হয়েছে ঠিক নেই, কোথায় বিরোধী দল, কোথায় এও, কোথায় নিজের এমএলএ, কোথায় এমপি, সব নেই, কিচ্ছু নেই, পিছন পুরো ফাঁকা, মঞ্চের পিছনটা পুরো ফাঁকা। ইতিমধ্যে 21শে জুলাই দেখেছি আমরা মঞ্চে ফাঁকা, কল্যাণ ব্যানার্জি মঞ্চের উপর দাঁড়িয়ে প্রতিবাদ করছে মমতা ব্যানার্জির, এই অবস্থা। এই সমস্ত ইন্ডিয়া জোট বলে না, ইন্ডিয়া জোট না, এটা ঘোটের জোট। এই ঘোটের জোটে চলে না, এইভাবে একটা দেশ চালাতে পারে না। কে চালাবে? রাহুল গান্ধী চালাবে, মমতা ব্যানার্জি চালাবে, উদ্ধব ঠাকরে চালাবে, অখিলেশ যাদব চালাবে? কি আছে? কিছুই নেই, সব জামানত জব্দ হয়ে গেছে। মানুষ চায়নি তাই জামানত জব্দ হয়েছে। মানুষ চাইলে আপনারা আসবেন, আপনাদের ভিশন ঠিক করুন, কি চাইছেন, মানুষকে কি দেবেন, পরিবারতন্ত্র ছাড়া নিজে কি নেব, নিজের পকেটে কি যাবে, বিদেশে কি বেচবো, বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে আসেন বাবু, চলেন বাবু, বসেন বাবু, চলবে না। ভারতবর্ষে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারে, ভারতবর্ষে নিজের আইডেন্টিটি তৈরি করেছে, ভারতবর্ষের জায়গায় আছে। আপনাদের মতন অপশক্তির কারণে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা নষ্ট হতে পারে না, ভারতবর্ষে ভাগ হতে পারে না। এটা বারবার আপনাদের শুনে নিন। আমি প্রতিবাদ জানাবো, এর প্রতিবাদ জানাচ্ছি। সমস্ত কিছুর পিছনে যে বিদেশি শক্তি কাজ করছে, যে অপশক্তি কাজ করছে, আপনাদের যে কূটনৈতিক চাল চলছে এই প্রোটেস্টকে, ছাত্র আন্দোলনকে ঘুরে, এই সমস্ত সাকসেস হবে না, এটা সাকসেস হতে পারে না, কারণ এই দেশে এটা চলে না। নেপাল বাংলাদেশ ভেবে ভুল করবেন না, ওটা দিবা স্বপ্নের মতন অবস্থা হয়ে গেল। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি যে কথাগুলো আজকে বললাম এই বিরোধী দল বা বিভিন্ন পার্টি নিয়ে ঠিক বললাম কিনা, আপনারা জানাবেন এটা। ইতিমধ্যে বিভিন্ন বড় বড় ইউটিউব চ্যানেলদের দেখেছি, বড় বড় ইউটিউবারদের দেখেছি, দেশভক্ত আরও কী আছে, অনেকভাবে ভারতবর্ষকে প্রোটেস্ট করছে, এগেনস্টে কথা বলছে, সমস্ত কিছুই ঠিক আছে, প্রোটেস্ট বা সমালোচনা হওয়া দরকার, তাহলেই সরকার চলবে, তাহলেই গণতান্ত্রিকভাবে সরকার চলবে। এর মানে এই নয় যে আপনি যা বলবেন আপনার অনুসারে চলবে আর আপনার কথা মতো সরকারকে চলতে বাধ্য হতে হবে, এটা হয় না কখনো। গণতন্ত্র এইভাবে চলে না, ভারতবর্ষে এটা চলতে পারে না। বুঝতে হবে এই সমস্ত মিডিয়া বা এই সমস্ত চ্যানেলগুলো, কেউ জার্মান থেকে, কেউ এখান থেকে, কেউ সেখান থেকে, যে যেখান থেকে পারছে ভারতবর্ষকে টার্গেট করছে, ভাঙতে কোনোদিন পারেনি আর এখন পারবেও না। কংগ্রেসের আমল চলে গেছে, কংগ্রেস থাকলে বুঝতাম যে পিওকের মতন আমাদের 7 সিস্টারও আউট হয়ে গেছে, বাংলাদেশ নিয়ে গেছে। হয়তো কংগ্রেস থাকলে এটাও সম্ভব ছিল, যেটা মমতা ব্যানার্জি থাকলে বা সেন্ট্রালে কংগ্রেস থাকলে হয়তো আমরা দেখতাম যে 7 সিস্টার আলাদা হয়ে গেছে, 7 সিস্টার আমাদের সঙ্গে নেই, বাংলাদেশের সঙ্গে আছে। কারণ কি, এই যে আন্দোলন, এই আন্দোলন, সে আন্দোলন, বাংলাদেশ যদি নিয়ে যেতে চাইতো, আসুন দাদা বসুন দাদা করে বাংলাদেশকে হয়তো দিয়েও দিত কংগ্রেস সরকার। মমতা ব্যানার্জি তো আছেই, ফেন্সিং লাগানো যাবে না, বাংলাদেশের সঙ্গে মিশে যাব, বিভিন্ন কারণ। আগে আমরা অনেক কিছু দেখেছি, অনেক দাঁতে দাঁত চেপে সহ্য করেছি, সব কিছুই দেখা হয়েছে। ভারতবর্ষের এখন আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই যে চক্রান্ত চলছে, দেশভাগের যে চক্রান্ত চলছে, দেখুন আমার অনুসারে ছাত্র আন্দোলনের মতো হওয়া উচিত, হতে হবে। সরকার বিরোধী কথা বলবো আমরা, সরকার ভুল করলে সেটা আমরা ধরাবো, বা সরকার আমাদের উপর দমন পীড়ন নীতি চালালে সেটা নিয়ে কথা বলবো, সরকারের এগেনস্টে যাব। এর মানে এই নয় যে সরকারকে উপড়ে ফেলবো অগণতান্ত্রিকভাবে, যে অপশক্তিকে হাতিয়ার করে, বিদেশি শক্তিকে হাতিয়ার করে, বিদেশি ফান্ডিং নিয়ে দেশের মধ্যে অশান্তি করে ভারতবর্ষকে ভাগ করবো আর সাথ দেবে, কেউ দেবে না আপনাদের সাথে, কেউ দেবে না, নেই আপনাদের সাথে মানুষ থাকলে তাহলে বুঝে যেতেন। এই যে 20 তারিখে যে প্রোটেস্টটা হলো, 20 তারিখে যন্তর মন্তরে যে প্রোটেস্টটা হলো, তারপরে পার্লামেন্ট ভবন ঘেরার যে প্রোটেস্টটা হলো, সম্পূর্ণ ব্লু প্রিন্ট তৈরি করেছে এই বিদেশি শক্তি, এই অপশক্তি, এই বিরোধী শক্তি। 20 তারিখের জন আন্দোলনের পিছনে, 20 তারিখের ককরোচ জনতা পার্টির আন্দোলনের পিছনে অনেক কারণ আছে। এর মধ্যে আপনাকে একটা জিনিস আরও জানতে হবে, এই টাইপের আন্দোলন হলে, এই টাইপের সরকার বিরোধী আন্দোলন হলে বা পার্লামেন্ট ঘেরাও হলে, সে সমস্ত ক্ষেত্রে সিকিউরিটি রিজন হিসাবে সমস্ত এরিয়ার ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এক্ষেত্রে ঠিক সেম ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হলো, কিন্তু ইতিমধ্যে দিল্লি সাইবার ক্রাইম স্টেশনে দেখা গেছে বিভিন্ন জায়গায় লিক হয়েছে, খবরটা দেখবেন, খবরের পেপারে দেখবেন, আপনারা নিউজে দেখাচ্ছে যে এদের একটা ইন্টারনাল একটা অ্যাপ, ওয়েব ডিজাইন একটা অ্যাপ এরা নিজেদের মধ্যে একটা সার্কুলেট করেছে কমিউনিকেশন করার জন্যে।
কমিউনিকেশনটা কী হবে, যে এই প্রোটেস্টটা কীভাবে হবে, কোথা দিয়ে অ্যাটাক হবে, কীভাবে ধরা হবে, পার্লামেন্টে কোথা দিয়ে ঢোকা হবে, এর পরবর্তীতে স্টেপ কী নেওয়া হবে, তাদের কমিউনিকেশন সম্পূর্ণভাবে ওই যেরকম তাজ হোটেলে অ্যাটাকের সময় নিজেদের ইন্টারনাল কমিউনিকেশনের আতঙ্কবাদীরা কথা বলছিলেন, ঠিক একই মডেল এখানে ইউজ করা হয়েছে। এরাও বলছে, এরাও করছে। কে করাচ্ছে এগুলো? এত ফান্ডিং আসছে কোথা থেকে? বা এই যে করছে এর পিছনের কারণটা কি? একটা 30 বছরের ছেলে ককরোচ জনতা পার্টি তৈরি করলো মানে জনতা পার্টি, এটা কোনো পলিটিক্যাল পার্টি নয়, সবার আগে জেনে নিন, এটা কোনো পলিটিক্যাল পার্টি নয়। একটা সোশ্যাল মিডিয়া, সোশ্যাল নেটওয়ার্কে একটা এক্স হ্যান্ডেলের একটা জাস্ট পোস্ট, একটা লাইন, ককরোচ জনতা পার্টি। যেহেতু সিজিআই সূর্যকান্তজি এই ককরোচ বলে মন্তব্য করেছেন, সেই মন্তব্যটাকে ভেঙে চুরে আলাদাভাবে তার এক্সপ্লেনেশন নিয়ে একটা পার্টি তৈরি করেছে। কে করেছে? সেই বললাম না, আম আদমি পার্টির কার্যকর্তা, আম আদমি পার্টির কর্মী। তারা তারপরে দেখেছি দলে দলে যোগ দিতে এই প্রোটেস্টের সঙ্গে। তারাও ওই ওই কংগ্রেসের মধ্যে ধেড়ে ইঁদুরগুলো মিশে যা অবস্থা, লন্ডভন্ড যা ঘোট পাকাচ্ছে যন্তর মন্তরে, তাদের মনসা পূরণ হবে না, এটা হতে পারে না। মানুষ সব বুঝে, মানুষ সব বুঝে, তাই আপনারা এই টুকরো টুকরো গ্যাংয়ে পরিণত হয়েছেন। মানুষ সব জানে, তাই এক জায়গায় নেই, নিজেদের মধ্যেই নেই। কটা পার্টি দেখাবো এই অপোজিশন ইন্ডিয়া জোটের? শিবসেনা, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি কোথায় আছেন? সিপিএম কি করছেন? কিচ্ছু নেই। এই একটা ছাত্র আন্দোলনকে ঘিরে তারা সামনে রেখে ও পিছন থেকে পুশ করে ছাত্রদের নিজেদের কাজ বের করে নিচ্ছেন, নিজেদের জায়গা বের করে নিচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। ছাত্রদের কোনো স্বার্থ সিদ্ধি এর মধ্যে হচ্ছে না। যদি বুঝতাম ছাত্রদের স্বার্থ সিদ্ধি হচ্ছে, গণতান্ত্রিকভাবে আন্দোলন হচ্ছে, সরকার বসছে তাদেরকে নিয়ে বা সরকার বিচার করছে তার উপর, সেটা চলতে, এর একটা প্রসেস থাকে, চলবে, এটা হবে, এটাই হয়, এইভাবেই হয়। যখন সরকার কোনো কিছু নিয়ে নেগেটিভ বা কোনো কিছু নিয়ে গলা দাবানোর চেষ্টা করছে বা আওয়াজ দাবানোর চেষ্টা করছে, ঠিক সেক্ষেত্রে প্রোটেস্ট হয়। সমস্ত জায়গায়, সমস্ত দেশে হয়। আমরা আমেরিকায় দেখেছি, ইরানে দেখেছি, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এমন কোনো দেশ নেই আপনারা এটা দেখেননি যে প্রোটেস্ট হয় না। ভারতবর্ষেও হবে, সব জায়গায় হবে। এই প্রোটেস্টটাকে প্রোটেস্টের মতন করে গণতান্ত্রিকভাবে নেওয়া যেত। কিন্তু এই যে ককরোচ, এই যে ককরোচ যারা নিজেদের বলছে ককরোচ, দেখলাম বাচ্চা থেকে বুড়ো, 10 বছর বয়স থেকে শুরু করে 60 ইয়ার্স পর্যন্ত লোক ককরোচ সেজে মাস্ক পরে যে ওখানে দাঁড়িয়ে আছে, যে আমরা ককরোচ, আমাদের দাবি মানতে হবে, আমাদের প্রোটেস্ট মানতে হবে, আমাদের সঙ্গে সরকারের কথা বলতে হবে। কি কথা বলতে হবে? কেন বলতে হবে? নিট পেপার লিক হয়েছে, এটা চরম দুর্নীতি, চরম অন্যায়, সমস্ত কিছুই মানছি। তার একটা প্রোটেস্ট থাকতো, তার একটা প্রোটেস্ট থাকতেই পারে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই, নরেন্দ্র মোদীর ইস্তফা চাই, অমিত শাহজির ইস্তফা চাই। আরে এটা কি প্রোটেস্ট নাকি? এটা কি রেস্টুরেন্ট? সকালে চিকেন, দুপুরবেলা মাটন, রাত্রেবেলা লাইট, মানেটা কি? এভাবে হয় না, এভাবে প্রোটেস্ট চলে না। আপনাদের আন্দোলনের ভিশন ঠিক রাখুন, আপনারা কি চাইছেন সেটাকে ঠিক রাখুন। যেটা চাইছেন, যেভাবে চাইছেন, সরকারের সঙ্গে কথা বলুন, সমস্তভাবে কথা বলার রাস্তা খোলা আছে। দলে দলে সবাই যোগ দেবে, পুরো দরকার হলে সারা ইন্ডিয়ার ছাত্র সমাজ যোগ দেবে। তার মানে এই নয় যে এই সমস্ত বুড়ো রাজনীতিবিদদের বা এই সমস্ত রাজনৈতিক সুবিধাবাদী লোকদের সঙ্গে নিয়ে অশান্তি তৈরি করবেন, পার্লামেন্ট ঘেরাও হবে, দেশের মধ্যে দেশকে ভাঙার চেষ্টা হবে, দেশের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করবেন, আর সেটাকে সবার সাথ দিতে হবে। এটা সম্ভব নয়, এটা হবে না, এটা হতে পারে না। এই দেশে এটা হবে না, এটা বাংলাদেশ, নেপাল নয়। বারবার একটা কথা আমি বলে আসছি, সেই মনসা যদি থেকে আপনারা আগে বাড়তে চান, তাহলে সরকার যেটা করছে, যে লাঠিচার্জ ঠিক করেছে, সরকার ঠিক করেছে, সরকার ঠিক করছে। এই ছত্রভঙ্গ না হলে বিদেশি শক্তি তার মধ্যে মিশে গিয়ে আমাদের দেশে যে অশান্তি চেষ্টা করছিল, এটা খুব বড় আকার ধারণ করত, খুব বড় আকার ধারণ করত, খুব মারাত্মক পর্যায়ে যেতে পারত। মানুষ এই ছত্রভঙ্গটা যদি 20 তারিখে না করা হতো, তাহলে এই আন্দোলনটা কোন পর্যায়ে যেত বা কী পরিস্থিতি নিয়ে চলতো আপনাদের কল্পনার বাইরে। ইতিমধ্যে আপনারা দেখবেন এরপরে ইনভেস্টিগেশন অনেক কিছু উঠে আসবে, অনেক কিছু চলবে, এর নেপথ্যে অনেক কিছু হয়েছে বা অনেক শক্তি কাজ করেছে। সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে, আমাদের চোখ থাকবে। সর্বশেষে একটা কথা বলতে চাই, এটা আমাদের দেশ, এটা আমাদের মাটি, আর আমাদের দেশকে আমরা মা বলি। এটা আমাদের মা, আমরা আমাদের মাকে ভাগ হতে দেব না, আমরা আমাদের দেশকে
ভাগ হতে দেব না, আমরা আমাদের দেশে আগুন জ্বালাতে দেব না। আমরা মুখ খুলব, আমরা আমাদের দেশের জন্য লড়ব, আমরা আমাদের দেশের হয়ে লড়ব। কোনো শক্তি, কোনো বিদেশি শক্তি, কোনো অপশক্তি আমাদের দেশকে ভাঙতে পারে না, আমরা ভাঙতে দেব না। এটা আপনাদের বুঝতে হবে। আমার প্রতিবেদনটা ভালো লাগলে সাথে থাকবেন, আর কমেন্ট বক্সে বলে যাবেন আপনারা কোন দিকে আছেন, কিভাবে আছেন, বা এই আন্দোলনটাকে আপনারা কিভাবে নিচ্ছেন। আমার তো মনে হয় না এটা কোনো গণতান্ত্রিক আন্দোলন বা এটা কোনো পিসফুল প্রোটেস্ট। আমার যেটা মনে হয়েছে এটা প্রি প্ল্যান অ্যাটাক। এটা প্রি প্ল্যান অ্যাটাক এবং এর পিছনে অনেক বড় শক্তি কাজ করছে। আমরা সেদিকে নজর রাখবো। পরবর্তীতে সমস্ত কিছু রিপোর্ট আপনাদের সঙ্গে তুলে ধরবো, আপনারা আমাদের চ্যানেলের নজর রাখবেন। আরও দেখবো যে এর পরবর্তীতে কী কী হতে পারে, কোন কোন শক্তি কাজ করছে আমাদের দেশের এগেনস্টে গিয়ে, বা কী হতে পারে, এর জল কত দূর গড়ায়, সমস্ত দিকে আমাদের নজর থাকবে। আপনারা নজর রাখুন আমাদের টাইম বাংলায়। নমস্কার, আজকে এই পর্যন্ত শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে পাশে থাকবেন, যেন এই ধরনের প্রতিবেদন, এই ধরনের সত্য আপনাদের সামনে আমি তুলে দিতে পারি। পাশে থাকার জন্যে ধন্যবাদ। আপনারা পাশে রাখবেন সেই আশা নিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।